জেনে নেব কঙ্কালতন্ত্রের উপাদানগুলো সম্পর্কে। কঙ্কালতন্ত্রের একদম প্রধান উপাদান হচ্ছে, আমরা সকলেই জানি, সেটা হচ্ছে আমাদের অস্থি বা হাড় যেগুলোকে আমরা বলি সেগুলো। এছাড়াও থাকে কোমলাস্থি বা যেটাকে আমরা বলি তরুণাস্থি। এগুলো কোথায় থাকে? বিভিন্ন হাড়ের মাথায় থাকে। এছাড়া আমাদের কান এবং নাক যে অস্থিগুলো দ্বারা গঠিত সেগুলোই হচ্ছে কোমলাস্থি বা তরুণাস্থি। এরপর অস্থি সন্ধি, মানে হলো দুইটা অস্থির সংযোগস্থল। এরপর হচ্ছে লিগামেন্ট। লিগামেন্ট হচ্ছে অস্থি অস্থি একটা বন্ধন গঠন করে। তো পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ় স্থিতিস্থাপক যে বন্ধনী দ্বারা অস্থিগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় হচ্ছে লিগামেন্ট। অর্থাৎ একটা অস্থির সাথে আরেকটা অস্থি যুক্ত থাকলে সেটাই হচ্ছে লিগামেন্ট। এরপর দেখো আমাদের বিভিন্ন ধরনের পেশিগুলা যে অস্থির সাথে যুক্ত থাকে তারও একটা সুন্দর নাম রয়েছে, সেটা হচ্ছে টেন্ডন। টেন্ডন হচ্ছে পেশি আর অস্থির যে সংযোগস্থল। পেশিটা এরকম মোটা দড়ির মতো করে পেঁচিয়ে তারপর হচ্ছে আমাদের অস্থির সাথে দৃঢ়ভাবে যুক্ত থাকে। তো এই যে রজ্জু বা দড়ির মতো শক্ত হয়ে অস্থির গায়ে যুক্ত হয়, এই জিনিসটাই হচ্ছে টেন্ডন। তাহলে উপাদানগুলো আরেকবার বলছি, কান খুলে শুনে নাও। অস্থি, কোমলাস্থি, অস্থি সন্ধি, লিগামেন্ট যেটা হচ্ছে অস্থি অস্থি বন্ধন, এরপর হচ্ছে টেন্ডন যেটা হচ্ছে পেশি আর অস্থির বন্ধন। তাহলে কঙ্কালতন্ত্রের উপাদানগুলো সম্পর্কে জেনে নিলাম। এরপর আমরা কঙ্কালতন্ত্র সম্পর্কে কিছু বেসিক তথ্য জানবো যেগুলো থেকে প্রায় সময় প্রশ্ন আসে, সেগুলো আমি তোমাদের জন্য নোট করে নিয়েছি, একটাবার দেখে নাও। প্রথমে দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ, কঙ্কালতন্ত্রে কয়টা অস্থি থাকে? 206টা অস্থি। একেবারে এটা জেনারেল নলেজ, আমরা অনেক আগে থেকে এটা জানি। তাহলে কয়টা অস্থি থাকে? 206টা অস্থি। অস্থিকলা হচ্ছে শক্ত এবং স্পঞ্জ জাতীয় পদার্থ দ্বারা গঠিত। তুমি দেখো অস্থিগুলো কিন্তু এমনিতে অনেক শক্ত, এর মধ্যে আবার কিছু কিছু পদার্থ থাকে সেগুলো অনেকটা দেখতে হচ্ছে স্পঞ্জের মতো। তো হাড়ের যে দুই প্রান্ত, এই যে ধরো একটা বড় হাড়, এই হাড়ের যে দুই প্রান্ত আছে, দুই প্রান্তে কিছু স্পঞ্জের মতো অংশ থাকে, তাই সেগুলোকে বলা হয় হচ্ছে স্পঞ্জি অস্থি। তো হাড়ের সবচেয়ে শক্ত এবং কঠিন অংশ হচ্ছে নিরেটস্থি। নিরেটস্থি মানে হলো এর ভিতরে কোনো মজ্জা বা কোনো গহ্বর থাকবে না, একেবারেই পুরাটা একটা অস্থি যেটা বিভিন্ন ধরনের খনিজ পদার্থ দ্বারা তৈরি। তো অস্থি মজ্জা হচ্ছে আমাদের মোট দেহের 5%। সবগুলো তথ্যই গুরুত্বপূর্ণ, তুমি পড়ে নিবা মনোযোগ দিয়ে। এরপর অস্থির ভেতরে কিছু অংশ থাকে, সেগুলোকে বলা হয় হচ্ছে অস্থি মজ্জা। এই যে অস্থিটা কিন্তু এরকম নলাকার, এর ভেতরে কিছু মজ্জা থাকে, সেগুলো দুই রকম, সেগুলো হচ্ছে লাল এবং হলুদ। মানব ভ্রূণ এবং নবজাতকের যে মজ্জা থাকে সেগুলো হচ্ছে লাল রঙের। মজ্জার রং কি হয়ে থাকে? লাল রঙের। মানব ভ্রূণ এবং নবজাতক অর্থাৎ একদম ছোট বাচ্চাদের দেহে আর হচ্ছে ভ্রূণে যে অস্থি মজ্জা থাকে সেটা লাল রঙের হয়ে থাকে, মনে রাখবা। এরপর অস্থির যে সমস্ত জৈব পদার্থ আছে সেটা হচ্ছে কোলাজেন। কোলাজেনটা হলো একটা প্রোটিন জাতীয় পদার্থ, সেটা হচ্ছে কোলাজেন। এটা আমাদের দেহের অনেকখানি অংশ গঠন করে, এটাকে আমাদের দেহের প্রধান প্রোটিন বলা হয়। তাহলে কোলাজেন নামের একটা প্রোটিন থাকে। অসিমিউকয়েড বা এর আরেকটা নাম হচ্ছে মিউকোপলিস্যাকারাইড বা অসেইন, এরকম একটা পদার্থ থাকে। তো এই দুইটা পদার্থ মনে রাখতে হবে, কোলাজেন আর হচ্ছে অসিমিউকয়েড। অস্থির অজৈব পদার্থগুলো হলো ক্যালসিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে ফসফরাস, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, মনে রাখতে পারো। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অস্থির শুষ্ক ওজনের 68% হচ্ছে খনিজ পদার্থ। এই তথ্যগুলো আমি তোমাদের জন্য আলাদা করে নোট করে রেখেছি, তার কারণ এগুলো থেকে প্রায় সময় প্রশ্ন এসে থাকে। তাহলে এগুলো ভালো করে পড়ে নিবা যে হচ্ছে 206টা অস্থি নিয়ে হাড় গঠিত। কি কি ধরনের অস্থি থাকে? স্পঞ্জি অস্থি, নিরেট অস্থি, তারপর হচ্ছে অস্থি মজ্জা থাকে। অস্থি মজ্জা লাল হলুদ দুই ধরনের হয়ে থাকে, নবজাতক আর বাচ্চাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে লাল রঙের। তারপর কোলাজেন নামের প্রোটিন থাকে, অসিমিউকয়েড থাকে, বিভিন্ন ধরনের অজৈব পদার্থ থাকে। এরপর হচ্ছে শুষ্ক ওজনের 68% হচ্ছে খনিজ পদার্থ। এরপর আমরা জানবো একটা অস্থির লম্বচ্ছেদে কি কি ধরনের অংশ দেখা যেতে পারে। এই যে দেখো, এটা একটা লম্বা অস্থি, এটাকে যদি আমরা লম্বা করে কাটি তাহলে এর মধ্যে কি কি অংশ দেখতে পাবো। প্রথমে দেখো মুখোনাস্থি বা যেটাকে বলা হয় কোমলাস্থি বা কার্টিলেজ, এটা হচ্ছে হাড়ের একেবারে দুই প্রান্তে থাকে। এই যে তুমি এখানে লক্ষ্য করো, এই যে দেখো, তুমি কখনো মুরগির রান খেয়েছো? মুরগির যে পায়ের অংশটা, সেখানে দেখবে যে হচ্ছে প্রথমে যখন তুমি মাংসটা সরাবে, কামড় দিলে একটা কুরকুরে অংশ পাওয়া যায় না? ওই অংশটার নামই হচ্ছে তরুণাস্থি। এটা আমাদের হাড়ের ভিতরে থাকে। এই যে দেখো চকচকে যে অংশ, সেটা হচ্ছে তরুণাস্থি। এটা অস্থির এই যে দুই অংশে থেকে থাকে। এই যে দেখো, তাহলে অস্থির দুই অংশে পাওয়া যায় হচ্ছে তরুণাস্থি, একেবারে প্রান্তভাগে। এরপর হচ্ছে স্পঞ্জি অস্থি। স্পঞ্জি অস্থিটা কোথায় থাকে? এটাও অস্থির দুই প্রান্তে থাকে। এই যে তুমি এখানে লক্ষ্য করো, এই যে স্পঞ্জের মতো দেখো অনেক ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে, এটা দেখতে অনেকটা স্পঞ্জের মতো, তাই এদেরকে বলা হয় স্পঞ্জি বোন বা হচ্ছে স্পঞ্জি অস্থি। কোথায় থাকে? অস্থির দুই প্রান্তে অবস্থিত।
এরপর দেখো নিরেট অস্থি। নিরেট অস্থিটা থাকে হচ্ছে এই যে দেহের অস্থির দেহের মূল অংশে, এটার ভিতরে কোনো কিছু থাকে না, এটা হচ্ছে সম্পূর্ণটা নিরেট বা হচ্ছে পুরো একটা অস্থি, এটা হচ্ছে সবচেয়ে শক্ত, এটা অস্থির মূল দেহে থাকে। এছাড়াও অস্থি মজ্জা নামের কিছু অংশ থাকে, এই যে দেখো, বা যেটাকে বলা হয় হচ্ছে বোন ম্যারো, সেটা কি করে অস্থির কেন্দ্রীয় যে নলাকার গহ্বর থাকে সেই অংশে এই অস্থি মজ্জাটা অবস্থান করে। এরপর দেখো অস্থি আবরণী, অস্থিটাকে আবরণ করে রাখে এরকম একটা অংশ থাকে, তো এই অস্থির চতুর্দিক বেষ্টন করে এই পদার্থটা বা এই অংশটা অবস্থিত। আরেকবার বলছি দেখো, তরুণাস্থি, স্পঞ্জি অস্থি, নিরেট অস্থি, অস্থি মজ্জা এবং হচ্ছে অস্থি আবরণী। তাহলে আমরা জেনে নিলাম অস্থিগুলো সম্পর্কে বিস্তারিত। তরুণাস্থি দুই পাশে, তারপর হচ্ছে স্পঞ্জি অস্থি, এরপর নিরেট অস্থি এবং অস্থির মাঝখানে যে অংশগুলো থাকে অস্থি মজ্জা, এরপর হচ্ছে অস্থিকে বেষ্টনকারী অস্থি আবরণী। খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে প্রায় সময় আসে, তোমাকে মনে রাখতে হবে। এছাড়াও এটা অনুধাবনমূলক প্রশ্নে এসে থাকে। তো এইচএসসি এবং অ্যাডমিশনের ভাই আপু যারা আছো সবাইকেই বলছি একটু মনোযোগ দিয়ে পড়বা। তো এরপর আমরা অস্থির মেইন পড়া যেটা সেটাতে চলে যাব, অস্থিগুলোর সাথে আমরা পরিচিত হওয়ার চেষ্টা করব।